আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় মহাবিশ্ব এই অধ্যায়ের যে অনুশীলনীগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা অনুশীলনীতে যে প্রশ্নগুলো কিংবা সঠিক উত্তর শূন্যস্থান আছে সেগুলো সমাধান করব আজকে। তোমরা এই অনুশীলনী করার আগে অবশ্যই এই অষ্টম অধ্যায়ের যে রিডিংটা আছে সেগুলি ভালো মতো পড়ে নেবে। এই রিডিং যদি ভালো মতো পড়ো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি আজকে এই রিডিং নিয়ে আলোচনা করব না, শুধু অনুশীলনীগুলি নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের 107 পৃষ্ঠা অনুশীলনীতে রয়েছে। প্রথমেই রয়েছে হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। আমরা সঠিক উত্তরগুলিতে টিক চিহ্ন দেব। দেখো, 1 নম্বর সঠিক উত্তর রয়েছে চাঁদের নিজস্ব আলো নেই। কারণ কি বলতো? ক নম্বর আছে এটি সূর্য আলো শোষণ করে, খতে আছে এটি অন্ধকার বস্তু, গতে আছে এটি সূর্য আলো প্রতিফলিত করে এবং ঘতে আছে এটি পৃথিবীর আলোতে জ্বলে। চাঁদের নিজস্ব আলো নেই কারণ হচ্ছে এটি সূর্যের আলো প্রতিফলিত করে। ঠিক আছে, সূর্যের আলো থেকেই কি চাঁদের আলো পাই, আমরা চাঁদের আলোটা দেখতে পারি। তারপর 2 আছে পূর্ণিমায় কি ঘটে? পূর্ণিমায় পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। দেখো, ক নাম্বারটাই কিন্তু আমাদের উত্তর, তাহলে আমার বাকিগুলো আমাদের পড়ার দরকার নেই। পূর্ণিমায় হচ্ছে পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয় সূর্য পর্যবেক্ষণে, নাকি হচ্ছে চাঁদে আলো বাড়াতে, নাকি যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে, মহাকাশে আলো ছড়াতে? কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয় হচ্ছে যোগাযোগ ও আবহাওয়ার পর্যবেক্ষণে। তারপর আমাদের 2 নম্বরে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ করে। 1 নম্বর আছে ড্যাশ গ্রহকে সন্ধ্যাতারা ও শুকতারা বলা হয়। কোন গ্রহকে সন্ধ্যাতারা ও শুকতারা বলা হয়? শুক্র গ্রহকে। তাহলে আমরা এখানে লিখব শুক্র, শেষকসু কয়রফলা রসুকার। ঠিক আছে, তো শুক্র গ্রহকে বলা হয়ে থাকে সন্ধ্যাতারা এবং শুকতারা। তারপর সৌরজগতের কেন্দ্রে রয়েছে, সৌরজগতের কেন্দ্রে রয়েছে হচ্ছে সূর্য। এখানে 2 নম্বর উত্তর হবে সূর্য। তারপর চন্দ্রমাসের চাঁদ ড্যাশ দিনে তার পুরনো অবস্থানে ফিরে আসে। চন্দ্রমাসের চাঁদ হচ্ছে 29.5 দিনে, এখানে হবে 29.5 দিনে। 29.5 দিনে কি তার নিজের অবস্থানে ফিরে আসে। এরপর আমরা বাম পাশের সাথে ডান পাশ মিল করি। বাম পাশে আছে মঙ্গল গ্রহ, ডান পাশে এই পাশের সাথে আমরা মিল করব। দেখো, আমাদের কিন্তু এই বাম পাশ ডান পাশ একদম মিলানোই আছে। ঠিক আছে, হয়তো বা ভুলে তারা মিলানোভাবে দিয়ে দিয়েছে। মঙ্গল গ্রহ হচ্ছে লাল গ্রহ বলা হয়, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। শুক্র গ্রহ তাপমাত্রা সবচেয়ে বেশি, পৃথিবী এর পরিবেশ জীবদের বসবাসের উপযোগী। নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। এই যে এই ডান পাশ আর বাম পাশ একদম পাশাপাশি হবে, এই জন্য এটা আমি আর দাগালাম না, এটা কিন্তু একদম পুরো মিলানোই আছে। এরপর আমরা 4 নম্বরে চলে যাব। পরের পেজে 108 পৃষ্ঠাতে 4 নম্বরে কি আছে দেখি। আমরা 108 পৃষ্ঠাতে 4 নম্বরে আছে হচ্ছে সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে এবং কি কি আছে। সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে এবং কি কি, এটা আমরা আমাদের খাতা থেকে পড়ব। 4 নম্বর 4টি প্রশ্নই আমরা খাতাতে সুন্দরভাবে লিখে রেখেছি, সেখান থেকে যদি আমরা পড়ি। দেখো, আমাদের প্রথমে রয়েছে সৌরজগতে কয়টি গ্রহ আছে এবং কি কি। উত্তর, সৌরজগতের মোট 8টি গ্রহ রয়েছে। এগুলো হলো 1 বুধ, 2 শুক্র, 3 পৃথিবী, 4 মঙ্গল, 5 নম্বর বৃহস্পতি, 6 শনি, 7 ইউরেনাস এবং 8 নেপচুন। তাহলে আমরা সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে সেই 8টি গ্রহের নাম জানতে পারলাম। খ নাম্বার, পৃথিবীতে উপযোগী পরিবেশ কি কি কারণে তৈরি হয়েছে। আচ্ছা, পৃথিবীতে উপযোগী পরিবেশ কি কি কারণে তৈরি হয়েছে এটা যদি আমরা পড়ি, দেখো উত্তর হবে পৃথিবীতে উপযোগী পরিবেশ তৈরি হওয়ার প্রধান কারণগুলো হলো 1 সূর্য থেকে আদর্শ দূরত্বে অবস্থান, 2 বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি, 3 তরল প্রাণীর প্রাপ্যতা এবং 4 হচ্ছে সঠিক তাপমাত্রা। আচ্ছা, এইসব কারণে কিন্তু আমরা পৃথিবীতে বসবাস করতে পারি। সূর্য থেকে যদি আদর্শ দূরত্ব অবস্থান না থাকতো, তাহলে কিন্তু যদি একদম সূর্যের কাছে থাকতো তাহলে কিন্তু তাপমাত্রা অনেক বেশি হতো, তাহলে কিন্তু আমরা থাকতে পারতাম না। আবার সূর্য থেকে অনেক দূরে হলেও কিন্তু একদম তাপমাত্রা থাকতোই না, তাহলে কোনো গাছও হতো না। তাহলে একদম সঠিক জায়গায় রয়েছে, আদর্শ দূরত্ব অবস্থান রয়েছে। তারপর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি। আমরা মানুষ, আমাদের জীবের জন্য, মানুষ এবং সব জীবের জন্য কি অক্সিজেন খুবই দরকারি একটি জিনিস। অক্সিজেন ছাড়া কোনো মানুষ কিংবা কোনো জীব বাঁচতে পারে না। আর একমাত্র পৃথিবীতে কি বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতিটা ঠিক পরিমাণে রয়েছে। তারপর
3 নম্বর হচ্ছে তরল পানির প্রাপ্যতা। যদি পানি তরল না হতো তাহলে আমাদের জন্য বাঁচা আরও অনেক কষ্টের হয়ে যেত। তাহলে এটাও একটা কারণ যে পৃথিবীতে উপযুক্ত পরিবেশের কারণ। তারপর হচ্ছে সঠিক তাপমাত্রা, তাপমাত্রাটাও সঠিক পরিমাণে রয়েছে, এর জন্য আমরা মানুষ সহ প্রতিটি জীব সুন্দরভাবে বসবাস করতে পারছি। তাহলে পৃথিবীতে উপযোগী পরিবেশ কী কী কারণ তৈরি হয়েছে এটা আমরা জানতে পারলাম। এরপরের প্রশ্ন হচ্ছে গ নাম্বার, চাঁদ কিভাবে আলোকিত হয়? আচ্ছা, এটার উত্তর হবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হয়। যখন সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং সেই প্রতিফলিত আলো আমাদের চোখে আসে তখন আমরা চাঁদকে আলোকিত দেখি। তাহলে আমরা জানতে পারলাম চাঁদে কোনো আসলে আলো নেই, চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে আলোকিত হয়। যখন সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং সেই প্রতিফলিত আলো আমাদের চোখে আসে তখন আমরা চাঁদকে আলোকিত দেখি। এরপরের প্রশ্ন হচ্ছে গ নাম্বার, ইউরেনাস গ্রহকে নীল এবং মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? উত্তর হবে ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকায় একে নীল দেখায়, এই জন্য একে নীল গ্রহ বলা হয়। অন্যদিকে মঙ্গল গ্রহের উপরিভাগে লালচে ধূলিকণা ও আয়রন অক্সাইডে ঢাকা থাকায় একে লাল গ্রহ বলা হয়। তাহলে কেন ইউরেনাসকে নীল গ্রহ এবং মঙ্গল গ্রহকে কেন লাল গ্রহ বলা হয় সেটা আমরা জানতে পারলাম। আমরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়া শেষ। এরপর রয়েছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন 5 নম্বরে। আমরা এই 3টি প্রশ্ন খাতা থেকে সুন্দরভাবে লিখে রেখেছি, খাতা থেকে আমরা পড়ব। আমাদের ক নম্বর প্রশ্ন ছিল অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ব্যাখ্যা করো। উত্তর হবে অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান নিচে দেওয়া হলো। অমাবস্যা, এ সময় চাঁদের যে দিকটি পৃথিবীর দিকে থাকে সে দিকটি সম্পূর্ণ ছায়ায় ঢেকে যায়, ফলে পৃথিবী থেকে চাঁদ দেখা যায় না। যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মধ্যে অবস্থান করে তখন এটি ঘটে। পূর্ণিমা, পূর্ণিমা এ সময় চাঁদ সম্পূর্ণ আলোকিত হয় এবং পৃথিবী থেকে চাঁদকে পুরোপুরি গোলাকার দেখা যায়। পূর্ণিমার সময় পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে অবস্থান করে। তাহলে আমরা অমাবস্যা এবং পূর্ণিমায় সময় সূর্য ও পৃথিবী চাঁদের অবস্থান জানতে পারলাম। আমাদের পরের প্রশ্ন দেখি কি আছে। আমাদের খ নম্বর প্রশ্ন আছে চাঁদের উচ্চভূমি এবং সমতল ভূমি কীভাবে প্রতিফলিত আলোর তারতম্য তৈরি করে? উত্তর, চাঁদের উচ্চভূমি বা পাহাড়ের অংশগুলো অমসৃণ হলেও অনেক ক্ষেত্রে বেশি আলো প্রতিফলিত করে উজ্জ্বল দেখায়। চাঁদের পৃষ্ঠের এই অমসৃণতা ও গর্তের কারণে প্রতিফলিত আলোতে আমরা ছায়া বা দাগ দেখতে পাই। অন্যদিকে চাঁদের সমতল ভূমি বা সাগর অঞ্চলসমূহ মসৃণ হয়, সেখানে আলো কম প্রতিফলিত হয় এবং অন্ধকার দেখায়। আমাদের এই প্রশ্নটা খুব সংক্ষেপে লিখেছি, এভাবে লিখলে তোমরা একটা ভালো মার্ক পাবে। এরপর হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন গ নাম্বার, দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব কিভাবে পড়ে তা ব্যাখ্যা করো। উত্তর হবে মহাকাশের বস্তুসমূহ সরাসরি আমাদের জীবনকে প্রভাবিত করে। সূর্য পৃথিবীতে শক্তির প্রধান উৎস। দিন রাতের পরিবর্তন এবং ঋতু পরিবর্তনের ফলে আমাদের কৃষি এবং জীবনধারা নিয়ন্ত্রিত হয়। এরপর হচ্ছে চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয় যা সমুদ্রের উপকূলীয় জীবন ও বাণিজ্যে প্রভাব ফেলে। এরপর কৃত্রিম উপগ্রহ, আধুনিক জীবনে যোগাযোগ এবং আবহাওয়া পূর্বাভাসের জন্য আমরা মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যাপনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব সম্পর্কে জানতে পারলাম। তোমরা যদি এভাবে এই 3টি জিনিসের প্রভাব দিতে পারো তাহলে কি আমাদের একটা সুন্দর মার্ক পাবে, ভালো মার্ক পাবে। আমাদের আজকের অনুশীলনীর প্রশ্নগুলো এখানেই করা শেষ। আমাদের নবম অধ্যায় শেষ। অষ্টম অধ্যায়ে মহাকাশ বিশ্ব সম্পর্কে যে প্রশ্নগুলো ছিল অনুশীলনী সেগুলো আমাদের কমপ্লিট হয়েছে। তোমরা একটু ভালো মতো পড়বে, বুঝে বুঝে পড়বে, তাহলে তোমরা একটা ভালো মার্ক পাবে এবং পরীক্ষাতে ভালোভাবে আনসার করে আসতে পারবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং লাইক কমেন্টসও করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।